তো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা লজিক ক্লাস। যারা বিএতে ফিলসফি অনার্স নিয়ে পড়াশোনা করতেছো এবং যাদের লজিকে অর্থাৎ যুক্তিবিজ্ঞানে মেথড অফ রেজলিউশন রয়েছে, অর্থাৎ লঘুকরণ পদ্ধতি রয়েছে, হ্যাঁ, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই অনুরোধ করে বলেছো যে লঘুকরণ পদ্ধতিটি আলোচনা করার জন্য বা মেথড অফ রেজলিউশন পদ্ধতিটি আলোচনা করার জন্য, তাই তোমাদের অনুরোধে আজকের এই আলোচনা। তবে এই মেথড অফ রেজলিউশন অর্থাৎ লঘুকরণ, এর প্রতিষ্ঠাতা হচ্ছে ডাব্লিউ.ভি.ও. কোয়েন। তোমার নামটা এখানে দেখতে পাচ্ছ যে ডাব্লিউ.ভি.ও. কোয়েন, ইনি হচ্ছেন এই মেথড অফ রেজলিউশনের প্রতিষ্ঠাতা। আর এই পদ্ধতির সম্পর্কে জানতে গেলে তোমাদের বিশেষ করে ট্রুথ যে টেবল মেথড রয়েছে, সত্য সারণী যে রয়েছে, সেই সত্য সারণী সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। আর আমরা জানি যে যুক্তিবিজ্ঞানে অনেক ধরনের পদ্ধতি রয়েছে। এই যুক্তির কিংবা বচনের সত্যমূল্য নির্ণয় করার জন্য কিংবা যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করার জন্য অনেক পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটি হলো লঘুকরণ পদ্ধতি, যার প্রতিষ্ঠাতা হচ্ছে ডাব্লিউ.ভি.ও. কোয়েন। তো দেখো, কোয়েনের যে এই পদ্ধতি, লঘুকরণ মানে কি? লঘুকরণ অর্থাৎ ছোট করা। সত্য সারণীর মাধ্যমে যখন আমরা কোনো একটা যুক্তিতে যাই, ট্রুথ মেথডে, ট্রুথ টেবল যে সত্য সারণীর যে সূত্রটা রয়েছে, সেগুলো অনুসারে যদি বচন পি কিউ হলে তো দুটো বচন গ্রাহ হলে চারটা হয়, আবার যখন পি কিউ আর হয় তখন আবার আটটা সারি হয়ে যায়। এভাবে পি কিউ আর এস হলে সে 8 সারি, অর্থাৎ অনেক বড় হয়ে যায় কিন্তু সত্য সারণীর সাহায্যে একটা যুক্তির বৈধতা বিচার করার জন্য, ঠিক আছে। আর এই কারণেই ডাব্লিউ.ভি. কোয়েন এই সত্য সারণীর যে পদ্ধতিটা রয়েছে সেটা খুব লঘু করে, অর্থাৎ ছোট্ট করে কিভাবে একটা যুক্তির বৈধতা নির্ণয় করা যায়, তার জন্যই তিনি এই পদ্ধতির প্রচলন শুরু করেছেন। তিনি এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন। তো কোয়েনের যে ভাষা আর যে সত্য সারণীর যে ভাষা, এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে এবং সিম্বলের দিক থেকেও কিছুটা পার্থক্য রয়েছে, ঠিক আছে। সেগুলো কি কি? যেমন সত্য সারণীতে এটা হচ্ছে সাধারণ সংকেত, আর হচ্ছে কোয়েনের সংকেত। হ্যাঁ, সাধারণ সংকেত আর হচ্ছে কোয়েনের সংকেত, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। কি পার্থক্য? যেমন কোয়েনের লিপিতে যে সত্য যেটা রয়েছে, সত্যকে টি দিয়ে প্রকাশ করলেও মিথ্যাটাকে কিন্তু উল্টো টি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। সাধারণ যে সংকেত, সেখানে যেটাকে সত্যটাকে আমরা এভাবে লিখি, কোয়েনও ঠিক সত্যটাকে এভাবে লিখেছেন, কিন্তু এটা যে সাধারণ সংকেতে যে ফলস অর্থাৎ এফটাকে, মিথ্যাটাকে এফ হিসাবে ধরে নেওয়া হয়, কিন্তু কোয়েনের সংকেতে এটাকে উল্টো টি হিসাবে ধরে নেওয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা পার্থক্য। আর কি পার্থক্য রয়েছে? কোয়েনের ভাষায় আমরা যেমন সাধারণ সংকেতে আমরা দেখে থাকি যে নট পি, অর্থাৎ এটাবে কার্ল পি নিষেধক, হ্যাঁ, যে নেগেশন, যে কার্ল পি বা নেগেশনটাকে এভাবে লেখা হয়, কিন্তু কোয়েনের সংকেতে এটাকে পি বার, হ্যাঁ, এই বার হিসাবে কিন্তু এই কোয়েনের সংকেতে এটা এইভাবে ব্যবহার করা হয়। আর কি লক্ষ্য করা যায় পার্থক্য? আরেকটা বিষয় পার্থক্য লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে আমরা সাধারণ সংকেতে পি ডট কিউ এটা দেখে থাকি, কিন্তু কোয়েনের সংকেতে কিন্তু এটাকে পি কিউ, মাঝখানে কোনো চিহ্ন ব্যবহার করা হয় না, অর্থাৎ পি ডট কিউটাকে আমরা পরস্পর পি কিউ লিখে এভাবে কোয়েনের ল্যাঙ্গুয়েজে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। এই কয়েকটা হচ্ছে মূলত পার্থক্য দুটো পদ্ধতির মধ্যে। আর কি পার্থক্য রয়েছে? আর একটা হচ্ছে ব্র্যাকেটের ক্ষেত্রে, হ্যাঁ,
যেমন এই যে বন্ধনী, হ্যাঁ, প্রথম বন্ধনী সাধারণ সংকেতের ক্ষেত্রে দেখেছি যে এটা হচ্ছে প্রথম বন্ধনী, হ্যাঁ, কিন্তু এটাকে কয়েনের যখন আমরা লজিক করতে যাব তখন সেটাকে একটা ডট অর্থাৎ ফুল স্টপ দিয়ে প্রথম বন্ধনীকে প্রকাশ করব। আর যেটাকে এটা হচ্ছে কি দ্বিতীয় বন্ধনী, আর এই দ্বিতীয় বন্ধনীটাকে কয়েনের ল্যাঙ্গুয়েজে ঠিক এভাবে দুটো ডট দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত পার্থক্য সাধারণ সংকেত এবং কয়েনের সংকেত এর মধ্যে। ঠিক আছে, এবার যদি এরকম হয় যে নট নট পি, এটা যদি হয় তাহলে কয়েনের ভাষায় কি হবে, পি ডাবল বার হয়ে যাবে। ঠিক আছে, এবার ধরে নাও এরকম যদি হয় যে পি ডট কিউ, হ্যাঁ, আর হচ্ছে তোমার ইমপ্লাইজ আর, এরকম যদি হয় তাহলে কয়েনের সংকেতে আমরা কি লিখব, কিভাবে লিখব, ডট থাকলে পরপর লিখতে হয়, আর ফার্স্ট ব্র্যাকেটের জন্য একটা কী দিতে হবে, ফুল স্টপ দিতে হবে। এবার এটাকে আমরা কিভাবে লিখব, দেখো প্রথম বন্ধনী, প্রথমে এদিকে বন্ধনী থাকলে এখানে কিন্তু কোনো ফুল স্টপ দেওয়ার দরকার নেই, অর্থাৎ পি কিউ, পি ডট কিউটাকে পি কিউ হিসেবে লিখলাম, তারপরে ডট মানে হচ্ছে ফুল স্টপ, এটা হচ্ছে ব্র্যাকেটের জন্য, তারপরে ইমপ্লাইজ, হ্যাঁ, আর হচ্ছে এই হচ্ছে কিসের মতে বলো তো, কয়েনের সংকেত। এভাবে আমরা লিখতে পারি। আর কিভাবে, যদি তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে মোটামুটি সাধারণ সংকেত এবং কয়েনের সংকেতের মধ্যে পার্থক্য। এবার আমরা চলে আসব যে কিছু সূত্র রয়েছে, সেই সূত্রগুলিকে সম্পর্কে না জানলে বা সেই সূত্রগুলি সম্পর্কে না বুঝলে কিন্তু তোমাদের এই মেথড অফ রেজলিউশনটা করাটা খুবই কষ্টকর। ঠিক আছে, এখানে যেহেতু আমরা জানি বচন হচ্ছে সাপেক্ষ বচন কত প্রকার রয়েছে, প্রাকল্পিক, বৈকল্পিক, সংযৌগিক, আর হচ্ছে দ্বিপ্রাকল্পিক, হ্যাঁ, এই যে 4 রকম বচন রয়েছে, এই 4 রকম বচন থাকার জন্য এক্ষেত্রে তোমাদের 8 রকম কি বলতো, 8 রকম সূত্র তোমাদের জানতে হবে। ঠিক আছে, তো 8 রকম সূত্রর প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে যে সংযৌগিক অংশে, আমরা অবশ্যই কিন্তু জানি যে সংযৌগিক হচ্ছে কি বলতো, দেখো মেথড অফ রেজলিউশন সম্পর্কে জানতে গেলে তোমাদের কোনটা জানতে হবে বলতো, সত্য সারণী। সত্য সারণী কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। সংযৌগিক বচন কোনটা, সংযৌগিক বচন কি দিয়ে শুরু হয়, সংযৌগিক অর্থাৎ এবং, এবং এর পরিবর্তে কি চিহ্ন ব্যবহার করা হয়, ডট। ঠিক আছে, তো এই যে ডট, এই মেথড অফ রেজলিউশনের ক্ষেত্রে যদি এবং থাকে অর্থাৎ ডট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে। যেহেতু আমরা সত্য সারণী সূত্রগুলির মতোই কিন্তু এখানে একটু ব্যতিক্রম, তাহলে সংযৌগিক বচনের যে সূত্র সেটা তোমাদের আগে জানতে হবে। তাহলে পি কিউ, পি ডট কিউ, হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের এটা সূত্রটা জানা রয়েছে, দুটো টি 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 এফ এফ টি এফ টি এফ। ঠিক আছে, এখানে ডটের সূত্র কি, টি ডটে হচ্ছে টি 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 বাকি সব এফ, এটা হচ্ছে সংযৌগিক বচনের সূত্র। এবারে দেখো এখানে কয়েনের যে রেজলিউশন বা লঘুকরণ পদ্ধতি করার জন্য তোমাদের এখানে সংযৌগিক সম্পর্কে 1 নম্বর সূত্র যেটা বলছে সেটা হচ্ছে যে সংযৌগিক অংশে বা সংযুগীর অংশে, এই সংযৌগিক বচনটা সংযুগীর অংশে
কোনো অংশ বা কোনো অংশে টি থাকলে তাকে বর্জন করতে হবে। হ্যাঁ, এই ডট এর ক্ষেত্রে হ্যাঁ কোথাও টি থাকলে তাকে বর্জন করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এক্ষেত্রে এই ডটের কোথাও, ডট বলতে এখানে সংযোগী বচনের কথা বলছিলাম। হ্যাঁ, সংযোগী বচনের ক্ষেত্রে কোথাও টি থাকলে তাকে বর্জন করতে হবে। এবার চলে আসছি এখানে, দেখো কোথাও যদি টি থাকে, সংযোগী বচনের কোথায় কোথায় টি রয়েছে, এইখানে টিতে টি হয়, টিএফএফ, এখানে টি রয়েছে, এখানে টি রয়েছে, শেষেরটায় টি কিন্তু নেই। তাহলে বলছে যে ডটের ক্ষেত্রে কোথাও টি থাকলে তাকে বর্জন করতে হবে। তাহলে ডটের ক্ষেত্রে টি কোথায় আছে? প্রথমটাতে কোথাও টি মানে দুটো সংযোগীর মধ্যে কোনো একটা অংশে যদি টি থাকে তাকে বাদ দাও। ধরে নাও এটাতে দুটো টি আছে, আমি এটা নিয়ে নিলাম, তো এটাকে বাদ দিলাম, তাহলে কি থাকলো? বাদ দিয়ে বাকি যে অংশটা সেটাকে নিতে হবে, টি নিতে হবে। আর হচ্ছে কি বলতো, এখানে দ্বিতীয় বাক্য দেখো, দ্বিতীয় সারিতে টি রয়েছে প্রথম সংযোগী, তাহলে টি থাকা মানে সেটাকে বাদ দিয়ে দাও, কি থাকলো? এফটাকে নিতে হবে। এখানে কোথায় রয়েছে টি? এইখানে, তাহলে এই টিটাকে বাদ দিতে হবে, দিয়ে বাকি কি থাকলো? এই এফটাকে নিতে হবে। এই প্রথম সূত্র অনুসারে তোমাদের এইভাবে করতে হবে, ঠিক আছে। তো একই বিষয় একই রকম, এখানে আবার এই বাদ দেওয়ার বিষয়টি কেন আসলো, বা এখানে সত্য সারণীর সূত্রগুলোই বা কেন আমরা ব্যবহার করতেছি না? কারণটা হচ্ছে অনেক সময় এরকম থাকে, ধরে নাও পি ডট টি, এখানে আমরা কি করব? পি ডট টি থাকলে তখন কিন্তু এই যে টিটা সমস্যা হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। এখানে টি এর মান দেওয়া না থাকলে এটাকে একবার টি ধরতে হবে আর একবার এফ ধরতে হবে, এভাবে করতে হবে। কাজেই তোমাদের কি করতে হবে বলো তো? এই রকম ক্ষেত্রে যেখানে টি থাকবে সেখানে বাদ দিতে হবে, তাহলে কি থাকলো? সমান সমান পি। হ্যাঁ, এইভাবে তোমাদের করতে হবে। এই জন্যই কিন্তু এই বাদ দেওয়ার সূত্রগুলো এখানে চলে আসে। এবার আমরা নেক্সট যে সূত্র, হ্যাঁ, যে 2 নম্বর সূত্রটা বলছে যে সংযোগীর ক্ষেত্রে, হ্যাঁ, এই ডটের ক্ষেত্রে কোথাও এফ থাকলে কি করতে হবে? এফ থাকলে তাকে এফ এ পরিণত করতে হবে, এফ এ পরিণত করতে হবে। অর্থাৎ আমরা ডটের সূত্রে কি, ডটের সূত্রে কোনো একটা জায়গায় যদি এফ থাকে তাহলে এফ হয়ে যায়। দেখো এখানে টিএফ এফ, এফটিতে এফ, টিএফ এফ এফ, অর্থাৎ কোনো একটা অংশ যদি এফ থাকে তাহলে সম্পূর্ণ বাক্যটি এফ হয়ে যাবে। এই সূত্রটাই কিন্তু এখানে বলছে। তাহলে এই হচ্ছে সংযোগিক বচনের সূত্র। নেক্সট আমরা চলে যাব বৈকল্পিক। বৈকল্পিক বচনের যে সূত্র, বৈকল্পিক বচনের সূত্র আমরা জানি কি বলতো? পি কিউ কি হয়? টিটি এফ এফ টিএফ টিএফ, ঠিক আছে। এক্ষেত্রে আমরা জানি বৈকল্পিক মানে হচ্ছে ভেলের সূত্র কি? পি ভেল কিউ, ভেলে হচ্ছে এফ 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 বাকি সব টি। এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। এখানে লঘুকরণ পদ্ধতিতে সূত্রটিকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে যে ভেলের ক্ষেত্রে কি হয়? ভেলের ক্ষেত্রে কোনো অংশে টি থাকলে কি করতে হবে? তাকে টিতেই পরিণত। ভেলের ক্ষেত্রে কোনো অংশে টি থাকলে তাকে টি
এ পরিণত করতে হবে, ঠিক আছে। ভেলের ক্ষেত্রে কোনো অংশে দেখো, ভেল বলতে এখানে বৈকল্পিক, ভেল বলতে বৈকল্পিকের ক্ষেত্রে কোনো অংশে টি থাকলে তাকে টিতেই পরিণত করতে হবে। তাহলে কোথাও টি মানে কোথায় কোথায় টি আছে, এই যে এখানে টি আছে, এখানে টি আছে, এখানে টি আছে, তাহলে যেগুলোতে টি আছে সেগুলোতে আমরা টিতে পরিণত করব। এই সূত্র অনুসারে এটাই আমরা পেলাম, ঠিক আছে। আর কি পেলাম, এখানে 2 নম্বর সূত্রটা আছে যে ভেলের ক্ষেত্রে কোনো অংশে এফ থাকলে তাকে কি করতে হবে, তাকে বর্জন করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র। তাহলে কোথাও এফ থাকলে তাকে বর্জন করতে হবে। তাহলে এখানে কোথায় কোথায় এফ আছে দেখো, এই যে এখানে দ্বিতীয় সারিতে এফ রয়েছে, তাহলে এফ থাকলে তাকে বর্জন করতে হবে, এটা কেটে দাও, তার মানে কী পাওয়া যায়, টি। এবার এই সারিতে এখানে এফ আছে, তাহলে এফটাকে কেটে দাও, কী পাওয়া যাবে, টি। এখানে টি, আবার এইখানে এফ আছে, এফটাকে কেটে দাও, তাহলে কী পাওয়া যায়, টি। হ্যাঁ, এখানে হচ্ছে এফ পাওয়া যায়, তাহলে এখানে বাকি কী আছে, এখানে তো টি নেই, দুটো এফ। হ্যাঁ, এখানে দুটো এফ, তাহলে এফে এফে এফ হয়েছে, এখানে আর কাটার উপায় নেই। যেমন যেখানে কোনো একটা অংশে যদি এফ থাকে তাহলে তাকে বর্জন করো। হ্যাঁ, তাহলে এখানেও একই ব্যাপার, দুটো অংশের মধ্যে একটা অংশতে এফ রয়েছে, তাহলে এফটা যদি আমরা কাটি তাহলে এফ পাবো, তাহলে এটা এফ হয়ে যাচ্ছে। তাহলে একই সূত্র, এভাবে একই জিনিস সূত্রটাকে এইভাবে ঘুরিয়ে তোমাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, পরের যেটা সূত্র সেটা হচ্ছে প্রাকল্পিক বচন। হ্যাঁ, প্রাকল্পিক বচন কীরকম হবে, প্রাকল্পিক বচনের সূত্রটা আগে আমরা লিখি, পি কিউ, পি ইমপ্লাইজ কিউ, তাই না, টি টি, এফ এফ, টি এফ, টি এফ, ইমপ্লাইজের সূত্র টি এফ এফ, বাকি সব টি। তো এখানে দেখো প্রাকল্পিক বচনের যে মেথড অফ রেজলিউশনের যে সূত্রটা, লঘুগণের সূত্র, সেটা কি বলতো, বলছে যে কোনো প্রাকল্পিকের পূর্বগ ও অথবা অনুগ টি থাকলে তাকে বাদ দিতে হবে, ঠিক আছে। প্রাকল্পিক বচনের পূর্বগ কিংবা অনুগ, প্রাকল্পিক বচন যেটা অর্থাৎ ইমপ্লাইজে, হ্যাঁ, পূর্বগ কিংবা অনুগয়ে টি থাকলে কি করব, টি থাকলে তাকে পূর্বগকে বাদ দিতে হবে, ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখো যে ইমপ্লাইজের ক্ষেত্রে সূত্রটা কী হয়, পূর্বগা কিংবা অনুগ, এই যে পূর্বগা কিংবা অনুগ কোথাও যদি টি থাকে তাহলে পূর্বগকে বাদ দিতে হবে। তাহলে এখানে পূর্বগা অনুগ কোথাও টি আছে কি, অবশ্যই আছে, দুটোই টি যেহেতু, তাহলে যে কোনো একটা অংশে যদি টি থাকে তাহলে পূর্বগকে বাদ দিতে হবে। পূর্বগকে বাদ দিলে কি থাকবে, টি হলো। এবার দুটো অংশের মধ্যে কোথায় টি আছে, এটা, তাই না, তাহলে যেহেতু পূর্বগয় টি আছে, তা টি থাকলে তাহলে কি করতে হবে, পূর্বগকে বাদ দিতে হবে, তাহলে পূর্বগকে বাদ দিয়ে দাও, এটাকে বাদ দিয়ে দাও, তাহলে কী থাকলো, এফ, তো এফ হয়ে গেল। আবার দেখো এখানে কোথায় টি আছে, অনুগয় টি আছে, তাহলে পূর্বগয় ইমপ্লাইজের ক্ষেত্রে সূত্রটা পূর্বগ অনুগয় কোনো জায়গায় টি থাকলে তাকে পূর্বগকে বাদ দিতে হবে। তাহলে এখানে টি রয়েছে, তাহলে পূর্বগকে বাদ দাও, টি থাকলো, টি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ইমপ্লাইজের 1 নম্বর সূত্র, যদি কোথাও টি থাকে। আর 2 নম্বরটা হচ্ছে দেখো কি, কোথাও কোনো অংশে এফ থাকলে কি হবে, এফের সূত্রটা হচ্ছে যদি কোনো প্রাকল্পিক বচনের পূর্বগ কিংবা অনুগয় যদি এফ থাকে তাহলে
অনুগ বাদ দিতে হবে এবং পূর্বগ নিষেধ করতে হবে। অনুগ বাদ প্লাস পূর্বগ নিষেধ করতে হবে। অনুগ বাদ পূর্বগ নিষেধ কখন করব? যদি সেখানে কী হয় বলো তো, অনুগ বাদ পূর্বগ নিষেধ কখন করব? যদি কোনো অংশে এফ থাকে। তাহলে দেখো এখানে এফ আছে, তাহলে পূর্বগ এফ থাকা মানে পূর্বগকে বাদ দিতে হবে, আর অনুগ বাদ দিতে হবে, পূর্বগ নিষেধ করতে হবে। তাহলে কি দাঁড়ালো? ওই এফই দাঁড়াবে, তাই তো? কি বুঝতে পারলে বিষয়টা? ধরে নাও এখানে টি আর হচ্ছে ইমপ্লাইজ এফ, এটা যদি কোথাও থাকে তাহলে সূত্রটা হচ্ছে কোনো অংশে টি থাকলে হ্যাঁ অনুগ বাদ, মানে অনুগকে বাদ দিতে হবে আর পূর্বগ নিষেধ করতে হবে। তাহলে অনুগ এখানে এফ রয়েছে, তাহলে অনুগ বাদ দাও, আর পূর্বগ কী আছে? টি, তাহলে এখানে টিটাকে নিষেধ করো, অর্থাৎ উল্টোটা কী হয়ে যাবে? এফ হয়ে যাবে। নিষেধ করা মানে উল্টো হয়ে যায়, তার মানে এটাই দাঁড়িয়ে যায়। ঠিক আছে, এখানে এফ রয়েছে, তাহলে অনুগ বাদ দাও টি, পূর্বগ নিষেধ করো, এফ আছে, তাহলে টি হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আমাদের এখানে ধরে নাও একটা এফ রয়েছে, হ্যাঁ এফ থাকলে কী হবে? অনুগ বাদ দাও, অনুগকে বাদ দিলাম, থাকলো কি এফ, এফকে নিষেধ করলে টি পাওয়া যায়। হ্যাঁ, এইভাবে তোমাদের সূত্রটা বুঝতে হবে। লাস্ট যার দুটো সূত্র থাকলো সেটা হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচন। দ্বিপ্রাকল্পিক বচন অর্থাৎ ট্রিপল বার। ট্রিপল বারের সূত্র আমরা অবশ্যই জানি, তবু একবার মনে করিয়ে দিই। পি ট্রিপল বার কিউ টি টি এফ এফ টি এফ টি এফ, তাহলে হচ্ছে টি এফ এফ টি, অর্থাৎ এফ এফ এ টি হয় আর টি টিতে টি হয়। এখানে ট্রিপল বারের 1 নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে যে কোনো অংশে টি থাকলে তাকে বর্জন করো। দ্বিপ্রাকল্পিকের ক্ষেত্রে কোনো অংশে টি থাকলে তাকে বাদ দাও, তাকে বাদ দিয়ে দাও। কাকে? কোনো অংশে যদি টি থাকে, তাহলে এখানে কোথায় টি রয়েছে? দেখো এখানে টি রয়েছে, তাহলে যে অংশে টি থাকবে সেটাকে বাদ দাও, সে প্রথম অংশে হোক আর দ্বিতীয় অংশে হোক। তাহলে কোনো অংশে টি থাকলে এখানে দুটোর মধ্যে দুটাই টি, তাহলে কোনো একটা অংশ বাদ দাও। কোথায় টি আছে? এখানে, এটাও বাদ দিতে পারো, এটাও বাদ দিতে পারো, একই ব্যাপার, তাই না? তাহলে কোনো একটা অংশ বাদ দাও, যে অংশটাতে টি রয়েছে, তাহলে এখানে টি পাওয়া গেল। এখানে টি রয়েছে, টি এসে বাদ দিয়ে দাও, তাহলে এফ পাওয়া গেল। এখানে টি রয়েছে, টিটাকে বাদ দাও, তাহলে এফ পাওয়া গেল। ঠিক আছে, এইভাবে এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কোনো অংশে টি থাকলে তাকে বাদ দিতে হবে। ঠিক আছে, আর 2 নম্বর কি? এই ট্রিপল বারের ক্ষেত্রে কোনো অংশে এফ থাকলে কি করতে হবে? এফ থাকলে হ্যাঁ তাকে বর্জন করো এবং অপর অংশ নিষেধ করো। কোনো অংশে যদি এফ থাকলে তাকে বর্জন করো এবং অপর অংশটিকে নিষেধ করো। নিষেধ করতে বলছে। কোথাও যদি এফ থাকে তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় এফ রয়েছে, এখানে এফ রয়েছে, তাহলে সেই অংশকে বাদ দাও, বাদ দিয়ে পূর্বগকে নিষেধ করো। কী পাওয়া গেল? অর্থাৎ বুঝতে পারলে তো, অনুগকে কোনো অংশে এফ থাকলে, তাহলে এফটা দ্বিতীয় সারিতে কোথায় আছে? অনুগয়ে রয়েছে, হ্যাঁ, বা দ্বিতীয় অংশে রয়েছে, থাকলে তাকে বাদ দাও এবং পূর্বগকে বা অপর অংশটাকে নিষেধ করো। তাহলে টি আছে অপর অংশে, তাহলে সেটাকে নিষেধ করলে এফই পাওয়া যায়। ঠিক আছে, এবার এখানে কোথায় এফ রয়েছে? এইখানে এফ রয়েছে, হ্যাঁ, বলছে কোনো অংশে এফ থাকলে তাকে বর্জন করো। ঠিক আছে, আমি বর্জন করলাম, এফ আছে এখানে, এই এফটাকে বর্জন করে দিলাম। বর্জন করার পরে কি থাকলো? টি। তাহলে
এই টিটাকে কি অপর অংশটিকে নিষেধ করো, তাহলে টিটাকে নিষেধ করো, এপি পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক একই রকম। কোথাও যদি এফ থাকে তাহলে তাকে বর্জন করো, এটাকে বর্জন করো, থাকলো এফ, এফটাকে নিষেধ করো টি। হ্যাঁ, একইভাবে কিন্তু তোমাদের এই সূত্রটা একই রয়েছে, শুধু পার্থক্যটা হচ্ছে এটাকে আমরা এভাবে মুখস্থ করেছি আর এটাকে এইভাবে মুখস্থ করতে হবে। ঠিক আছে, কেন মুখস্থ করতে হবে এভাবে? কারণটা হচ্ছে কোনো একটা অংশে ধরে না থাকলো যে টি ইমপ্লাইজ কিউ। হ্যাঁ, তখন আমরা কি করব? তখন তোমাকে ইমপ্লাইজের যে সূত্র সেইটা তোমাকে কী করতে হবে? মুখস্থ করতে হবে। তাহলে ইমপ্লাইজের সূত্র কি? কোথাও যদি টি থাকে তাহলে পূর্বগকে বাদ দিতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে প্রাকল্পিক, অর্থাৎ প্রাকল্পিক বচনের ক্ষেত্রে কি হবে? কোথাও টি থাকলে পূর্বগকে বাদ দাও। তাহলে টি আছে, পূর্বগ আছে, তাহলে পূর্বগকে বাদ দিলাম, কি থাকলো? সমান সমান কিউ। এই জন্যই তোমাদের এই সূত্রগুলো। আর একটা উদাহরণ ধরে নাও যে টি ট্রিপল বার পি, এটা ধরে নাও, টি ট্রিপল বার পি ধরলাম। তাহলে এটা কি করব? তাহলে ট্রিপল বারের সূত্র তোমাকে জানতে হবে। কোথাও যদি টি থাকে তাহলে তাকে বাদ দাও। তাহলে এটাকে বাদ দিলাম, টি থাকলে তাকে বাদ দাও, কি পাওয়া গেল? শুধু পি। হ্যাঁ, এই পি কিউ থাকার জন্যই কিন্তু তোমাকে ঠিক এই সূত্রগুলো এইভাবে মুখস্থ করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি অনেক বড় হয়ে গেল। আজকে তোমাদের জন্য শুধু সূত্রগুলো আমি আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের প্র্যাকটিস করাবো কিভাবে মেথড অফ রিজলিউশন এই পদ্ধতিটি অ্যাপ্লাই করা হয় এই যুক্তি ক্ষেত্রে। ঠিক আছে, তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। একটা থ্যাঙ্কস জানাতে ভুলবে না। ভিডিওটি লাইক করবে, বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে, সবাইকে জানার সুযোগ করে দিও। বাই বাই।